হ্যালো ভিউয়ার্স, নেপাল ভ্রমণের প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম হাওড়া থেকে রাক্সাউল এক্সপ্রেসে চেপে রাক্সাউলের উদ্দেশ্যে রওনা হওয়া, এরপর পারসা ন্যাশনাল ফরেস্ট পার হওয়া, সেতিগণ্ডকী নদীর পাশ দিয়ে এগিয়ে চলা এবং সবশেষে পোখরা পৌঁছানো ও আমাদের রাত্রিবাসের জন্য নির্দিষ্ট হোটেলে গিয়ে ওঠা। আজ আমি আপনাদের দেখাবো ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম, বাঞ্জি জাম্পিং, ডেভিস ফল, গুপ্তেশ্বর মহাদেব কেভ, বিন্ধ্যবাসিনী মন্দির, মহেন্দ্র কেভ, পামদিকোট শিবা স্ট্যাচু এবং আরও অনেক কিছু। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ভিউয়ার্স, আজ আমাদের নেপাল তথা পোখরা ভ্রমণের দ্বিতীয় দিন। কাল সারাদিন জার্নি করে বীরগঞ্জ থেকে পোখরা এসেছিলাম, যার ফলে টায়ার্ড ছিলাম। তা আজ আমরা দ্বিতীয় দিনে আপনাদের সাথে আবার মুখোমুখি হলাম। আজকে আমরা পোখরা সাইট সিনে বেরোবো এবং এই সাইট সিন করতে গিয়ে তার প্রতিটি সাইট সিনের ভিডিওই আমি চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপিত করার। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ দিব্যেন্দু। নেপালের পোখরা উপত্যকায় 2434 ফুট উচ্চতায় অবস্থিত বিখ্যাত লেকটি হল ফেওয়া লেক। আগে অবশ্য এই লেকটি বাইডাম তাল নামে পরিচিত ছিল। লেকের চারধারে রয়েছে পোখরা সিটি, সারাংকোট ও কাশীকোট। ঝর্ণার জলে পুষ্ট সুবিশাল ও অসাধারণ সুন্দর এই লেকের চারিদিকে বাঁধ দিয়ে জল ধরে রাখা হয়েছে। নেপালের দ্বিতীয় বৃহত্তম এই লেকের উত্তর দিকে রয়েছে অন্নপূর্ণা ও ধৌলাগিরি পর্বতমালা। লেকের জলে এই সব পর্বতমালার রিফ্লেকশন দেখতে পাওয়া যায়। এখানে বোটিংয়ের সুব্যবস্থা রয়েছে। আপনি ইচ্ছে করলে লেকের মাঝে অবস্থিত বারহি মন্দির দর্শন করেও আসতে পারেন। আমি সম্পূর্ণ বোটিং ব্যবস্থার রেড চার্টটি তুলে ধরলাম। আমরা চলে এলাম পোখরায় অবস্থিত ইন্টারন্যাশনাল মাউন্টেনারিং মিউজিয়ামে। এই মিউজিয়ামটি তৈরি করেছে নেপালের মাউন্টেনারিং অ্যাসোসিয়েশন। সপ্তাহের 7 দিনই সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এই মিউজিয়াম খোলা রয়েছে। টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। সার্ক অধীনস্থ দেশগুলোর জন্য এখানে প্রবেশ মূল্য রয়েছে 263 টাকা, যদিও নেপালি নাগরিকদের জন্য টিকিটের মূল্য 105 টাকা। আর সার্ক অধীনস্থ নয় যে দেশগুলো, সেই সমস্ত দেশের নাগরিকদের জন্য টিকিটের মূল্য রয়েছে 525 টাকা। এই মিউজিয়ামে ঢোকার রাস্তাটি বেশ সুন্দরভাবে সাজানো, অনেকটা পার্কের মতন। পরিষ্কার পরিচ্ছন্ন পিচ ঢালা রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মিউজিয়ামের দিকে। এই মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, অর্থাৎ ভিডিওগ্রাফি নিষিদ্ধ। তাই আমার মোবাইলে তোলা কিছু স্টিল ছবি আপনাদের সামনে উপস্থিত করলাম। মিউজিয়াম দেখে অল্প কিছুটা এগিয়েই আমরা চলে এলাম বাঞ্জি জাম্পিং এর স্থানে। এখানে এসে আপনি ইচ্ছা করলে এই জাম্পে অংশ নিতে পারেন। একটা উঁচু জায়গা থেকে আপনাকে দড়ি বেঁধে পাহাড়ের খাদে ফেলে দেওয়া হবে। এর ফলে ওপর থেকে খাদের ড্রাইভ দেওয়ার যে ফিলিংস, সেটা আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন। এটাই এই ড্রাইভিং এর মূল উদ্দেশ্য।
এখানে তারই একটি ডেমো দেখানো হয়েছে। চলে এলাম ডেভিস ফলসে। এখানে প্রবেশ পথের দুধার জুড়ে রয়েছে অজস্র রকমারি জিনিসপত্রের দোকান। দেখুন, অজস্র রকমারি জিনিসপত্র নিয়ে বিভিন্ন দোকানিরা এখানে পসরা সাজিয়ে বসেছে। টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। প্রবেশ মূল্য রয়েছে নেপালি রুপিতে 100 টাকা। সম্পূর্ণ জায়গাটি পার্কের মতো সুসজ্জিতভাবে সাজানো রয়েছে। পোখরার কাস্কি জেলায় একটি জনপ্রিয় প্রাকৃতিক জলপ্রপাত হলো এই ডেভিস ফলস। নেপালি ভাষায় এই ফলসটি পাতাল কি ছাঙ্গ নামে পরিচিত। এই কথাটির অর্থ হলো পাতালের জলপ্রপাত। এই ফলসের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর জলপ্রবাহ গুহার মধ্যে দেখা দিয়ে হারিয়ে যায়, যে কারণে ফলসটি হয়ে উঠেছে এক রহস্যময়। কথিত আছে 1961 সালে সুইস দম্পতি ডেভিড এখানে সাঁতার কাটতে যান এবং জলের তীব্রতার কারণে মহিলাটি একটি গর্তে ডুবে যান। এর 3 দিন পর ফুসরে নদীতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকেই এই ফলসটির নামকরণ করা হয় ডেভিস ফলস। ফলসটি প্রায় 500 ফুট লম্বা এবং 100 ফুট গভীরতা দিয়ে প্রবাহিত হয়েছে। ডেভিস ফলস দেখা শেষ হলে আমরা এগিয়ে চললাম গুপ্তেশ্বর মহাদেব কেভ দেখবার উদ্দেশ্যে। আমি দাঁড়িয়ে রয়েছি এই কেভের এন্ট্রি গেটে। এখানেও প্রবেশ পথের দুধারে বিভিন্ন রকমারি সামগ্রী নিয়ে দোকানিরা তাদের দোকান সাজিয়ে বসেছেন। এসব দেখতে দেখতেই আপনি একটা সময় এসে উপস্থিত হবেন টিকিট কাউন্টারের সামনে। এখানটির মূল্য রয়েছে নেপালি রুপিতে 100 টাকা। আমি এখন চলে এসেছি বিন্ধ্যবাসিনী মন্দিরে। এই হলো
বিন্ধ্যবাসিনী মন্দিরে যাবার রাস্তা। আমি সেই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এই হলো বিন্ধ্যবাসিনী মন্দিরে যাওয়ার গেট এবং এই সিঁড়ি দিয়ে আপনাকে পাহাড়ের উপরে উঠতে হবে। এই পাহাড়টি বিন্ধ্যবাসিনী পাহাড় নামে পরিচিত এবং এই বিন্ধ্যবাসিনী পাহাড়ে সবথেকে প্রাচীন মন্দির হলো এই বিন্ধ্যবাসিনী মন্দির বা বিন্ধ্যবাসিনী টেম্পল। এখানে জুতো খুলে ভেতরে ঢোকার রীতি। এখানে জুতো চটি রেখে আপনাকে উপরে গিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। এখানে প্রতিদিন ভারতীয় এবং নেপালিদের পাশাপাশি প্রচুর বিদেশি পর্যটকের সমাগম ঘটে। খুব সুন্দর সাজানো, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর সাজানো এই মন্দিরটি। দেখুন, ভারী সুন্দর সাজানো এই মন্দির। এখানকার আরাধ্য দেবী হলেন ভগবতী। তবে এই ভগবতী এখানে তার অবতারকে কালিকা রূপে উৎসর্গ করেছেন। এখানে সরস্বতী, শিব, হনুমান এবং গণেশ এরকম প্রচুর দেবদেবীর ছোট ছোট মূর্তি এখানে রয়েছে। ছোট ছোট মন্দিরও রয়েছে এবং তাতে তাদের মূর্তিও রয়েছে। এই মন্দিরটির প্রতিষ্ঠার একটি ছোট হিস্ট্রি রয়েছে। এই মন্দিরের হিস্ট্রি বা ইতিহাস নিয়ে একটুখানি বলি। কাস্কির মহারাজ সিদ্ধিনারায়ণ শাহ তিনি মন্দির প্রতিষ্ঠার বা মন্দির তৈরির এক স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্ন দেখার পরে তিনি তার অনুচরদের নির্দেশ দেন বিন্ধ্যহিয়াল পর্বত, যেটা এখন উত্তরপ্রদেশে অবস্থিত, সেই বিন্ধ্যহিয়াল পর্বত থেকে দেবীর মূর্তি আনার জন্য। সেই অনুসারে তার অনুগামীরা বিন্ধ্যহিয়াল পর্বত থেকে মূর্তি আনার সময় এখানে তারা শিবির করেছিলেন এবং রাত্রিবাস করেন। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে তারা তাদের আরাধ্য দেবতাকে এখান থেকে আর ওঠাতে পারেননি। অর্থাৎ তারা দেখলেন তাদের আরাধ্য দেবতাকে আর এখান থেকে ওঠানো যাচ্ছে না। এই পরিস্থিতির কথা বা এই পরিস্থিতির গুরুত্ব বিচার করে মহারাজা এখানে মন্দির তৈরির নির্দেশ দেন এবং সেই নির্দেশ অনুসারেই এই মন্দির তৈরি হয় এবং এটি বিন্ধ্যবাসিনী মন্দির নামে পরিচিত হয়। এই মুহূর্তে আমি চলে এসেছি মহেন্দ্র কেভের সামনে। পোকরায় অবস্থিত মহেন্দ্র কেভ এবং এটি হচ্ছে তার প্রবেশদ্বার। এই হলো মহেন্দ্র কেভের প্রবেশের টিকিট। নেপালিদের জন্য 50 টাকা আর ভারতীয়দের জন্য 80 টাকা। অর্থাৎ ভারতীয় টাকায় এই টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে লেখা রয়েছে ওয়ে টু কেভ, পোকরার মহেন্দ্র কেভ এবং কেভে যাওয়ার রাস্তা এখানে দেখানো হয়েছে। এবং এই হলো গুহার মুখ। এই এক প্রাকৃতিক সৃষ্ট গুহা। এই আমি গুহাতে প্রবেশ করছি। ওপরে চুনাপাথর তথা স্ট্যালাকমাইটের অতি পরিচিত দৃশ্য দেখা যাচ্ছে। (1950) সালে আবিষ্কৃত হওয়া এই মহেন্দ্র কেভটি পোকরার কাস্কি জেলার কালীখোলার কাছে অবস্থিত। চুনাপাথরের এই গুহাতেও আপনি স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের দেখা পাবেন। এই গুহাটি লম্বায় রয়েছে 660 ফিট। এই কেভ তথা গুহা দর্শন করতে হলে দর্শনের সময় রয়েছে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভেতরে লাইটের ব্যবস্থা থাকায় খুব সহজেই আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। তবুও একটু পা ফেলার সময় পায়ের দিকে নজর রাখাই ভালো হবে। ভেতরে রয়েছে ভগবান শ্রী সিদ্ধিবিনায়কের মূর্তি ও তার মন্দির।
মন্দিরের পুরোহিত প্রত্যেকের হাতে আশীর্বাদী ফুল ও চরণামৃত তুলে দিচ্ছেন। মহেন্দ্র কেভ দর্শন শেষ করেই আমরা চলে এলাম পিস প্যাগোডা দর্শনে। বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় এবং এই পাহাড়ের ওপরেই রয়েছে ভগবান বুদ্ধের শান্ত ও স্নিগ্ধ মূর্তি। তবে যাদের হাঁটুর প্রবলেম আছে তারা কিন্তু ওপরে ওঠার আগে দুবার ভেবে তারপর এগোবেন। বেশ কিছু সিঁড়ি ভেঙে উঠে এসে দাঁড়ালাম পিস প্যাগোডায় এন্ট্রি গেটের সামনে। আর কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠলেই পাওয়া যাবে প্রবেশদ্বার। এখান থেকে আমরা প্রবেশদ্বার দেখতেও পাচ্ছি, লেখা রয়েছে বিশ্ব শান্তির প্রতীক এই ওয়ার্ল্ড পিস প্যাগোডা। এত কিছু বলছি ঠিকই, কিন্তু এখানেও রয়েছে সেই একই সমস্যা, অর্থাৎ ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ নিষিদ্ধ। এই কারণে আমি পিস প্যাগোডার আসল ছবি আপনাদের দেখাতে পারছি না। মহেন্দ্র কেভ দেখে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হলাম পুমদিকট শিবদর্শন ভিউ পয়েন্টে। পোখরা থেকে এই স্থানের দূরত্ব 13 কিলোমিটার। এই পুমদিকটে প্রায় 51 ফুট উঁচু শিবের মূর্তি রয়েছে, তবে পুরো কাঠামো সহ সম্পূর্ণ মূর্তিটির উচ্চতা প্রায় 108 ফুট। এই স্থান থেকে পোখরা সিটি এবং ফেওয়া লেকের এক অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। কি অসাধারণ সুন্দর শিবের মূর্তি এখানে তৈরি করা হয়েছে দেখুন। সামনে সোনালী বর্ণে তার বাহনের উপস্থিতিটিও লক্ষণীয়। পুমদিকট ভিউ পয়েন্ট দেখা শেষ হতেই সোজা চলে এলাম ফেওয়া লেকে আরতি স্থলে। এখানে প্রতিদিনই আরতি হয়ে থাকে। মনে প্রচণ্ড ইচ্ছেও ছিল এই আরতি দেখবার। সেই আরতিরই কিছু অংশ আমি আপনাদের জন্য তুলে ধরলাম। তবে আরতি স্থলের অরিজিনাল সংস এবং মিউজিক আমি এখানে তুলে ধরতে পারছি না, কারণ সেক্ষেত্রে আমি হয়তো কপিরাইটের আওতায় পড়ে যাব। পোখরায় এই লোকাল সাইট সিন করবার জন্য
আমরা নিয়েছিলাম একটি বোলেরো গাড়ি, যার ভাড়া পড়েছিল ৩,৫০০ টাকা। এই সাইট সিনের গাড়ি লেক সাইডের গাড়ি স্ট্যান্ড থেকেই আপনি পেয়ে যাবেন। তবে গাড়ি নিয়ে ভাড়া ঠিক করবার জন্য একটু দরদাম কিন্তু অবশ্যই করে নেবেন। এই আরতি দর্শনের মধ্য দিয়েই নেপাল ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিওর পরিসমাপ্তি ঘটল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের এক একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে ভীষণভাবে উৎসাহিত করে। আর অবশ্যই কমেন্ট করুন, কারণ আপনারা কমেন্ট করলেই আমি আপনাদের চাহিদাগুলো বুঝতে পারবো এবং সেই মতো পরবর্তীতে ভিডিও তৈরি করতে পারবো।